গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আজ এর তৃতীয় পর্ব। আমি কি চোখে ভুল দেখছি? আলমের গলায় মুগ্ধ বিস্ময়। সে সত্যি সত্যি বিস্মিত। সে যে গুজে তিনজন তার হোটেলের দরজার সামনে দাঁড়িয়ে। নায়লা শ্যামলা ধরনের মেয়ে। প্রথম দিন তাকে যতটা সুন্দর লাগছিল, আজ তার চেয়ে 1000 গুণ সুন্দর লাগছে। প্রথম দিন নায়লার চোখে মুখে চাপা অস্বস্তি ছিল। আজ সেই অস্বস্তি নেই, ঝলমলে ছটফটে ভাব। আলম বলল, জামান, আমি কি স্বপ্নটপ দেখছি, নাকি তোরা সত্যি এসেছিস? নায়লা বলল, আপনি কি দরজা ধরে দাঁড়িয়ে থাকবেন, না আমাদের ভেতরে আসতে দেবেন? এসো ভাবি, এসো। এখন থেকে আমি কিন্তু পুরোপুরি তুমি বলবো। রাগ করলে করবে, কিচ্ছু আসে যায় না। আচ্ছা বলবেন। এবং ভাবি বলাও বন্ধ। এখন থেকে শুধুই নায়লা। জামান মনে মনে রাগ করবে, কিন্তু কোনো উপায় নেই। রূপবতীকে ভাবি ডাকা যায় না। নায়লা, তোমার বাচ্চাটাকে আমার কোলে দাও। ও কি আসবে আমার কোলে? হাত বাড়া দিয়ে বাবু কোলে ঝাঁপিয়ে পড়ল, যেন সে এর জন্য অপেক্ষা করছিল। আলম বলল, জামান শোন, তোকে একটা ভালো উপদেশ দিচ্ছি। বউকে নিয়ে বাইরে যখন বেড়াতে যাবি, তখন বাচ্চা রাখবি সবসময় নিজের কাছে। মারা বাড়িতে সারাক্ষণ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। বাইরে গেলেও বাচ্চা কাচ্চা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া খুব অন্যায়। আয়, তোরা ভেতরে আয়। নায়লা মুগ্ধ হয়ে হোটেলের সাজসজ্জা দেখছে। সবকিছু কেমন পরিষ্কার ঝকঝকে, কোথাও এক কোণা ধুলো নেই। কাঠের আসবাবপত্রের দিকে তাকালে মনে হয় এই কিছুক্ষণ আগে পলিশ করা হয়েছে। দেয়ালে সূর্যাস্তের পেন্টিং এত সুন্দর যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আলম বলল, নায়লা, তুমি নিশ্চয়ই হোটেলের বাথরুম দেখতে চাও। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি জানি, মেয়ে মাত্রই হোটেলের ঘরে ঢুকলে প্রথম উকি দেয় বাথরুমে। কি দেখতে চাও বাথরুম? হুম, উকি দাও, ওই যে দরজা। নায়লা লজ্জিত মুখে বাথরুমের দরজা খুলে মুগ্ধ হয়ে গেল। মার্বেলের মেঝে, একপাশে বাথটাব, বাথটাব ভর্তি টলমলে পানি, সবকিছু ধবধবে সাদা। বাথটাবটা নীল রঙের বলে পানি হয়েছে হালকা নীল। জামান বলল, সন্ধে 7টার দিকে আমি একবার ফাইনাল গোসল করি। বাথটাবে পানি ভরেছি, এমন সময় তোমরা এলে। নায়লা নিজের অজান্তে বলে ফেলল, আমি কখনো বাথটাবে গোসল করিনি, বলেই খুব লজ্জা পেল। এ ধরনের কথা বলা উচিত না। কেন সে বলল? আলম বলল, নেমে পড়ো, কোনো অসুবিধা নেই। বাবু পানিতে যাবার জন্য ছটফট করছে। আলমের কোলে আর থাকতে চাচ্ছে না। আলম বলল, জামান, তুই তোর বাচ্চার কাপড় চোপড় খুলে ন্যাংটা করে দে। ব্যাটাকে পানিতে নামিয়ে দিই, দেখি ব্যাটা কি করে। জামান বলল, ঠান্ডা লেগে যাবে। শুধু শুধু ঠান্ডা লাগবে কেন, গরম পানি, এর মধ্যে ঝাপাঝাপি করে খুব আরাম পাবে। দে ব্যাটাকে ছেড়ে। বাবুকে পানিতে ছাড়া হয়েছে, কয়েকটা ছবি তোলা হয়েছে। এখন বাথরুমে শুধু নায়লা এবং বাবু। নায়লা বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে। বাবুর হাত ধরে সে বসে আছে। বাবু বাথটাবের ভেতরে, সে বাইরে। তার খুব ইচ্ছা করছে বাবুকে কোলে নিয়ে টলটলে পানিতে বসে থাকতে। আরেকদিন এই কাজটা সে অবশ্যই করবে। গোসলের জন্য বাড়তি কাপড় নিয়ে আসবে। বাবু বলল, মাম্মাট পানি। পানি, সুন্দর পানি। মাম্মাট, সুন্দর পানি। সুন্দর না বাবু, বলো সুন্দর, সুন্দর পানি, সুন্দর পানি। বাবু 2 হাতে পানি ছিটাচ্ছে। পানি ছিটানোর একটা ছবি যদি নেওয়া যেত। আলম কি বলবে? বাবুর পানি ছিটানোর একটা ছবি নিন। থাক, আরেকদিন। যেমন খাটের উপর খানিকটা জড়সড় হয়ে বসে আছে। আলম বসেছে খাটের সাইড টেবিলে। আলমের হাতে সিগারেট। আলম বলল, নে সিগারেট ধরা। সিগারেট খাবো না। তুই এমন মনমরা হয়ে আছিস কেন? শরীর খারাপ? ক্লান্ত লাগছে, অফিস থেকে আসলাম। অফিস থেকে এমন আধমরা হয়ে ফিরতে হয়?
অফিসে কি করতে হয়? ইট ভাঙতে হয়? জামান হাসল। আলম বলল, তুই ডাক্তার ফাক্তার দেখা, আমার মনে হয় তোর শরীর খারাপ। শরীর ঠিকই আছে। তোরা আমার এখানে এসে খুব ভালো করেছিস। আমার মনটা ছিল খারাপ, তোদের দেখে ভালো লাগছে। মন খারাপ কেন? অনেক ঘোরাঘুরি করলাম, বুঝলি, ব্যবসাপাতির খোঁজ খবর করলাম, কোনো ভরসা পাচ্ছি না। সব কিছুই আনস্টেবল। টাকা ইনভেস্ট করব, কিসের ভরসায় করব? যেখান থেকে এসেছিলাম আমাকে সেখানেই ফিরে যেতে হবে। আশা করে এসেছিলাম দেশে থাকব, আশা ভঙ্গ হয়েছে। তোর আশা ভঙ্গ হবে কেন? ব্যবসাপাতি করে অনেকেই তো খাচ্ছে। ব্যবসাপাতি সব কিছুতে 2 নম্বরই। স্ট্রেট ব্যবসা বলে এখানে কিছু নেই। আমার সাহসের অভাব কোনো কালে ছিল না, এখন সাহসের অভাব বোধ করছি। তুই তাহলে ফিরে যাবি ঠিক করেছিস? বিয়ে করব, বউ নিয়ে ভাগবো। আমার বউ খুঁজে পেয়েছিস? নায়লা খুঁজে বেড়াচ্ছে। গুড, তাড়াতাড়ি করতে হবে। হোটেলে বসে থাকতে এখন আর ভালো লাগছে না। তোর খিদে হয়েছে? খিদে হলে চল খেতে যাই। বাসায় গিয়ে খাবো। বাসায় গিয়ে খাবি কেন? বাইরে খাবার খাস না? আমার সঙ্গে ফর্মালিটি করলে খুর দিয়ে মাথা কামিয়ে দেব। বাবু শেষ পর্যন্ত পানি থেকে উঠেছে। ঠান্ডায় দীর্ঘ সময় থাকার জন্য তার ঠোঁট নীল হয়ে আছে। সে অল্প অল্প কাঁপছে। নায়লা ভীত গলায় বলল, বাবু কেমন কাঁপছে? ও জ্বর টর আসবে না তো? আলম বলল, এত অস্থির হও না নায়লা, বাচ্চাদের শরীর অনেক শক্ত, অল্পতে ওদের কিচ্ছু হয় না। চলো খেতে যাই। দাও, বাবুকে আমার কোলে দাও। নায়লা বলল, ও আপনার কোলে যাবে না। অবশ্যই যাবে। বাবু এসো তো। বাবু নায়লাকে অবাক করে গুটি গুটি পায়ে আলমের দিকে এগুতে শুরু করেছে। আলম বলল, শিশুদের পারিপার্শ্বিক অবস্থা বিচারের ক্ষমতা অসাধারণ। অনেক কিছু ওরা বড়দের চেয়ে দ্রুত ধরতে পারে। বাবু ধরে ফেলেছে, এই সুন্দর বাথটাবের মালিক আমি। আমার এই বাথটাবে নামতে হলে আমাকে খুশি রাখতে হবে। এই জন্যই সে আমার দিকে এগোচ্ছে। আমাকে তার খুব যে পছন্দ তা কিন্তু না। শিশু এবং মহিলা এই 2 শ্রেণী নিজেদের স্বার্থ সম্পর্কে খুব সজাগ। শেরাটনের ডাইনিং হলে খাবারের ব্যবস্থা। একপাশে গান হচ্ছে। ফর্সা রোগা একটা ছোট ছেলে গলায় গিটার ঝুলিয়ে কৃত্রিম গলায় গাইছে, ও মাই মিমি, ও মাই মিমি। গানের সঙ্গে যেভাবে পা নাচাচ্ছে তাতে মনে হচ্ছে হাঁটু থেকে তার পা খুলে আসবে। বাবু মুগ্ধ হয়ে পা নাচানো দেখছে। নায়লা অবাক হয়ে তাকিয়ে আছে পাশের টেবিলের দিকে। সেই টেবিলে স্বচ্ছ নেটের পোশাক পরে আফ্রিকান এক তরুণী তার ছেলে বন্ধুর সঙ্গে বসেছে। এই পোশাক পরা এবং না পরার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। নায়লা ভেবে পাচ্ছে না একটা মেয়ে কি করে এমন এক পোশাক পরে এত সহজ ভঙ্গিতে বসে থাকতে পারে। আবার কি সুন্দর হাসছে, গল্প করছে। আলম হাসতে হাসতে বলল, নায়লা, এমন হাঁ করে তাকিয়ে থেকো না। আমাদের দেখার জন্যই তো এই মেয়ে এমন কাপড় পরেছে, দেখতে অসুবিধা কি? অসুবিধা নেই, দেখো। নায়লা, তোমার যুক্তি সুন্দর, কথার পিঠে চট করে যুক্তি দেওয়া সহজ ব্যাপার না। নায়লা লজ্জা পেল। টেবিলটার দিকে এখন আর তাকানো যাবে না, কিন্তু নায়লার খুব ইচ্ছা মেয়েটার কাণ্ড কারখানা দেখে। এই মেয়ে কি পারবে এই পোশাকে হোটেলের বাইরে যেতে? মনে হয় না। ঢাকার রাস্তায় বের হলে তার চারদিকে ভিড় জমে যাবে। বেয়ারারা খাবার আনতে শুরু করেছে। এত খাবার, কে খাবে এত খাবার? কত টাকা বিল হবে একবেলা খাবারের জন্য? ন্যাপকিনের দুপাশে ঝকঝক করছে চামচ। চামচগুলি কি রূপার? দেখে সে রকমই মনে হচ্ছে। আলম বলল, ভাবি, তুমি চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছো কেন? খাওয়া শুরু করো। নায়লা চমকে উঠল। ভাবি বলে ডাকার জন্য চমকালো। এতক্ষণ নায়লা নায়লা করছিল, হঠাৎ ভাবি। সে অভ্যস্ত হয়ে পড়েছিল নায়লা ডাকি। মানুষ কত সহজেই না অভ্যস্ত হয়। ভাবি, আমার বিয়ের জন্য কন্যা দেখতে শুরু করেছো? এতক্ষণ তো নায়লা নায়লা ডাকছিলেন, হঠাৎ ভাবি ডাকা শুরু করলেন কেন?
ভাবির সম্পর্কটা আমি ভুলে যাইনি, এটা বোঝাবার জন্যই ভাবি ডাকা। মাঝে মধ্যে ডাকবো। তুমি আমার প্রশ্নের এখনো জবাব দাওনি। মেয়ে দেখেছ? হুম, একজন দেখেছি। নাম কি? অরুণা। নাম মন্দ না, দেখতে কেমন? খুব সুন্দর। গায়ের রং? ধবধবে সাদা রং। চোখের মনির রং কি কালো না কটা? এত খুঁটিয়ে তো দেখিনি। উচ্চতা? লম্বায় আমার মতোই। ওজন? কোমরের মাপ? নায়লা তাকিয়ে আছে। আলম বলল, শোনো নায়লা, তুমি যা করবে তা হচ্ছে একটা গজ ফিতা নিয়ে ওই মেয়ের কাছে যাবে, হাইট মাপবে, কোমর মাপবে, ওজনটা জানবে, পার্সোনাল হ্যাবিটস নোট করবে, অসুখ বিসুখ কি আছে তাও জানা দরকার। যে ডাক্তারের কাছে এই মেয়ে সচরাচর যায় তাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, আপনি পাগলের মতো এসব কি বলছেন? মোটেই পাগলের মতো কিছু বলছি না, প্র্যাকটিক্যাল মানুষের মতো কথা বলছি। টরন্টোতে একটা ছেলে ছিল, বশিরুল হক নামে। দেশ থেকে বিয়ে করে বউ নিয়ে এলো। ডানাকাটা পরি বলতে যা বোঝায় তাই। মনে হয় সদ্য ডানাকাটা হয়েছে। কাটার দাগ এখনো মিলায়নি। রূপের কম্পিটিশনে এই মেয়ে হয় মিস বাংলাদেশ হবে কিংবা রানার্স আপ হবে। যাই হোক, রূপবতীকে বিয়ে করে বশিরুল হক যে বিপদে পড়ল তার কোনো তুলনা নেই। হেন রোগ নেই যাই মেয়ের নেই। হাঁপানি আছে, বুক ধরফর আছে, হিস্টেরিয়া আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, সামান্য ডায়াবেটিসও আছে। কিছুদিন আগে শুনলাম হার্টের সমস্যাও ধরা পড়েছে। ড্রপ বিট হয়। নায়লা শব্দ করে হেসে উঠল। আশেপাশের টেবিলে সবাই তাকাচ্ছে। নায়লা হাসি থামাতে পারছে না। বাবু ও মার সঙ্গে হাসছি। হঠাৎ হাসি থামিয়ে বলল, মাম্মার বাকরু। বাকরু হচ্ছে ভয়ানক ধরনের সিগন্যাল। বাকরু মানে সে বাথরুমে যাবে এবং বড় কাজটি করবে। নায়লা হাসি থামিয়ে শুকনো মুখে জামানের দিকে তাকালো। জামান বিড়বিড় করে বলল, সমস্যা হয়ে গেল তো। আলম বলল, সমস্যা কি? বাবু বাথরুম করবে। হুম, বাথরুম বন্ধ হয়ে যাওয়াটা সমস্যা, বাথরুম করতে চাওয়াটা সমস্যা না। জামান, তুই যা, ছেলেকে বাথরুম করিয়ে আন। নায়লা বলল, ও পারবে না, আমি যাচ্ছি। ওহ, বাইরে এসে মায়েরা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হবে না, নিয়ম নেই, আমি যাচ্ছি। না না, আপনি পারবেন না। অবশ্যই পারবো। একটা শিশুকে বাথরুম করানো এমন কোনো টেকনিক্যাল কাজ না যে আমি পারবো না। তার আগে আমাকে 6 মাসের ট্রেনিং নিতে হবে। তোমরা দুজন চালিয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে জয়েন করব। বাবু এসো। বাবু সঙ্গে সঙ্গে হাত বাড়ালো। নায়লার খুব লজ্জা লাগছে। বাইরের একজন মানুষ তার ছেলেকে বাথরুম করাবে, এটা কেমন কথা? নায়লা অস্বস্তি নিয়ে জামানের দিকে তাকালো। জামান স্টেজের লম্বা গিটারিস্টের গান শুনছে। মনে হচ্ছে খুব মন দিয়ে শুনছে। নায়লা বলল, খাবারগুলি তো তেমন ভালো লাগছে না, কোনোটাতেই মনে হয় লবণ হয়নি। জামান বলল, রুচির ব্যাপার আছে, আমরা তো এসব খেয়ে অভ্যস্ত না, এই জন্যই আমাদের কাছে ভালো লাগছে না। আমরা খাই ভাজি, ভর্তা, শুটকি, ছোট মাছ। নায়লা বলল, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? স্টেজের দিকে তাকিয়ে আছো কেন? ছেলেটার নাচানাচি দেখছি, যেভাবে ঠ্যাং বাঁকাচ্ছে মনে হয় ওর একটা হাঁটু, না 2টা হাঁটু। নায়লা জামানের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল। জামান খুব শুকনো মুখে সিরিয়াস ভঙ্গিতে রসিকতা করে। হঠাৎ হঠাৎ করে বলেই শুনতে এত মজা লাগে। নায়লা হাসছে। জামান গম্ভীর মুখে স্টেজের দিকে তাকিয়ে আছে, যেন সে তার স্ত্রীকে চেনে না। রাত 10টা বেজে গেছে। জামান ভেবেছিল একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে যাবে। আলম তাতে রাজি না, সে রেন্টেকারে আনতে পাঠিয়েছে। জামান বলল, সুন্দর চাঁদনি রাত আছে, গাড়ি নিয়ে কিছুক্ষণ শহর ঘুরে তারপর বাসায় চলে যা। তোর হাই তোলা দেখে মনে হচ্ছে নিশুতি রাত। বাবুর মেজাজ এখন খারাপ। সে ঘন ঘন বলছে, মাম্মাট কোলা দুদু।
অর্থাৎ তাকে কোলে নিয়ে দুধ খাওয়াতে হবে। লজ্জায় নাইলা মরে যাচ্ছে। আলম কিছু বুঝতে পারছে কিনা কি জানে। বুঝতে পারলে বলে বসবে, বাচ্চাকে দুধ খাওয়াবে, এতে এত লজ্জা কিসের, খাওয়াও। ভদ্রলোকের মুখে কিছুই আটকায় না। বাবু ঘ্যান ঘ্যান করছে, মাম্মাট কোলা দুদু, মাম্মাট কোলা দুদু। আলম বলল, মাম্মাট কোলা দুদু বাক্যটার মানে কি? নায়লা বলল, ওর ঘুম পাচ্ছে, ঘুম পেলে এরকম বলে। আলম বলল, জামান, তুই ওকে কোলে নিয়ে বারান্দা বরাবর খানিকটা হাঁটাহাঁটি কর, ও ঘুমিয়ে পড়ুক। সামান্য একটা গাড়ি আনতে এত দেরি করছে কেন কে জানে। জামান ছেলেকে নিয়ে হোটেলের লবির শেষ মাথায় চলে গেল। আলম এবং নায়লা শুধু দাঁড়িয়ে। আলম তাকিয়ে আছে নায়লার দিকে। হঠাৎ নায়লার কেমন অস্বস্তি লাগতে লাগলো। তার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, চারপাশের পরিবেশ পাল্টে গেছে বা অন্য কিছু। এরকম মনে হবার কারণ কি? নায়লার বুক ধরফর করছে, পিপাসা বোধ হচ্ছে। আলম সিগারেট ধরালো, লম্বা একটা টান দিয়ে বলল, নায়লা, তুমি আমার দিকে তাকাও তো। নায়লা তাকালো। আলম বলল, একটা বড় ধরনের সমস্যা হয়েছে, সমস্যাটা তোমাকে বলা দরকার। কি সমস্যা? সমস্যা নিয়ে আলোচনা না করাই ভালো ছিল। কিছু কিছু সমস্যা আছে যা নিয়ে আলোচনা করতে নেই, কিন্তু আমার মনে হচ্ছে। সমস্যাটা কি বলুন? তুমি কিছু ধরতে পারছো না? না। আমার মনে হয় তুমি ধরতে পারছো। তুমি কোনো বোকা মেয়ে নাও, বুদ্ধিমতী মেয়ে। আমার ধারণা অসম্ভব বুদ্ধিমতী। আমার সম্পর্কে আপনি ভুল ধারণা করেছেন। আমি মোটেই বুদ্ধিমতী না। আলম আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে দুহাত প্যান্টে ঘষতে ঘষতে স্পষ্ট গলায় বলল, কলেজে পড়ার সময় একটা মেয়েকে বিয়ে করার জন্য আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। অনেক কষ্টে তাকে যখন প্রায় ভুলেছি, তখন তোমার সঙ্গে দেখা। যেমন কি কখনো তোমাকে বলেছে যে তুমি দেখতে হুবহু সেই মেয়েটির মতো? হাসলে ওই মেয়েটির বা গালে টোল পড়ত, তোমারও পড়ে। এই যে তুমি আমার জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ, এটা অর্থহীন বলে মনে হচ্ছে। আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমার নিয়তি কি জানো? আমার নিয়তি হচ্ছে এক একবার প্রেমে পড়ব, কিন্তু প্রেমিকাকে কাছে পাবো না। তোমার সঙ্গে দেখা হওয়াটা ভুল হয়েছে। আমি আমি আচ্ছা, বাদ দাও। আলম আরেকটা সিগারেট ধরে কাশতে লাগলো। গাড়ি চলে এসেছে। ছোট গাড়ি পায়নি, 12 সিটের মাইক্রোবাস। আলম এগিয়ে গিয়ে ড্রাইভারের সঙ্গে খানিকক্ষণ কথা বলল। জামান ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। বাবু ঘুমিয়ে পড়েছে। আলম বলল, ড্রাইভারকে বলেছি তোদের নিয়ে খানিকক্ষণ ঘুরে তারপর বাসায় যাবে। আর শোন, ভাড়া আমি দিয়ে দিয়েছি, যা গাড়িতে ওঠ। জামান বলল, তুইও আয় আমাদের সঙ্গে, আমাদের নামিয়ে দিয়ে চলে আসবি। না। নায়লা যন্ত্রের মতো গাড়িতে উঠেছে। জানালার পাশে বসেছে। তার চোখ গাড়ির মেঝেতে নিবদ্ধ। সে একবারও চোখ তুলে কোনো দিকে তাকাচ্ছে না। বাইরে শীতল হাওয়া, কিন্তু তার গরম লাগছে। খুব পানি খেতে ইচ্ছা হচ্ছে, বরফের কুচি মেশানো ঠান্ডা পানি। ঘুমন্ত বাবুকে কোলে নিয়ে জামান সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে। নায়লা বলল, লিফটে ওঠো। এক আধবার লিফটে উঠলে কিচ্ছু যায় আসে না। জামান বলল, না না, ঠিক হবে না। তুমি ওঠো, লিফটে ওঠো। আমি সিঁড়ি দিয়ে থেমে থেমে উঠব, অসুবিধা হবে না। জামান সিঁড়ি ভেঙে উঠছে। নায়লা লিফটের বোতাম টিপে লিফটের জন্য অপেক্ষা করছে। বাবুকে জামানের কাছ থেকে নিয়ে নেওয়া উচিত ছিল। কেন সে নেয়নি? সব কেমন যেন এলোমেলো লাগছে। তার ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম। মনে হচ্ছে সে লিফটে উঠেই ঘুমিয়ে পড়বে। তারা ঘুমোতে গেল রাত 11টার দিকে। নায়লা বাইরের কাপড় বদলায়নি। নতুন শাড়ি পরেই হাত পা গুটিয়ে শুয়ে আছে। মশারিও খাটানো হয়নি। সে ক্লান্ত গলায় বলল, মশারি খাটিয়ে বাতিটা নিভিয়ে দেবে? তুমি কাপড় বদলাবে না? না। জামান মশারি খাটালো,
বাবুকে ঘুমের মধ্যেই বাথরুম করিয়ে আনলো। বাতি নিভিয়ে ঘুমোতে এলো। খাটের দু প্রান্তে দুজন, মাঝখানে বাবু। খুব প্রচণ্ড ঘুমের কিছু সমস্যা আছে। প্রচণ্ড ঘুম নিয়ে বিছানায় যাবার কিছুক্ষণের মধ্যেই ঘুম কেটে যায়। তখন আর ঘুম আসতে চায় না। নায়লার কি তাই হয়েছে? জামান বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম কেটে গেছে। মাথায় চাপার যন্ত্রণা নিয়ে সে শুয়ে আছে। এই যন্ত্রণা দূর হবার নয়। ঠান্ডা কলের নিচে মাথা দিয়ে দীর্ঘ সময় বসে থাকলে হয়তো মাথার যন্ত্রণাটা কমত। নায়লা বিছানায় উঠে বসল। ঘুম আসবে না, এ ব্যাপারে নিশ্চিত হবার পর আর শুয়ে থাকা যায় না। জামান, বাবু দুজনেই ঘুমোচ্ছে। অন্ধকারে তাদের দেখা যাচ্ছে না, কিন্তু তারা যে আরাম করে নিঃশ্বাস ফেলছে এই শব্দ কানে আসছে। নায়লা অন্ধকারে পা টিপে দরজা খুলে ছাদে চলে এলো। জামান বড় সাহেবের কাছে ফাইল নিয়ে গিয়েছিল। 1 মিনিটে কাজ হয়ে যাবার কথা, 2টা সই দিবেন, সে ফাইল নিয়ে চলে আসবে। সেই জায়গায় সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। বড় সাহেবের টেলিফোন চলে এলো। তিনি একটা সিগনেচার দিয়ে টেলিফোন ধরলেন এবং কাটায় কাটায় 1 ঘন্টা কথা বললেন। এই 1 ঘন্টা জামানকে দাঁড়িয়ে থাকতে হলো, কারণ কেরানি শ্রেণী কেউ বড় সাহেবের ঘরে চেয়ারে বসবে না, এটাই অলিখিত নিয়ম। জামানকে ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে হলো। বড় সাহেব বসার জন্য ইশারাও করলেন না। ঘরে যে একজন মানুষ ফাইল হাতে দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা তিনি যেন পুরোপুরি ভুলে গেলেন, স্মৃতিভ্রষ্ট হলেন। টেলিফোনে কথা শেষ হওয়া মাত্র আবার তার স্মৃতি ফিরে এলো। তিনি জামানের দিকে তাকিয়ে বললেন, আর কোথায় সই করতে হবে? সব দেখে দিয়েছেন তো? জি স্যার। গুড। প্রয়োজনে একবারের জায়গায় 10 বার দেখবেন, কিন্তু ভুল যেন না থাকে। জামান ফাইল হাতে নিজের ঘরে এসে দেখে নায়লা তার সামনের চেয়ারে বসে আছে। নায়লার মুখ হাসি হাসি। কাজেই কোনো দুঃসংবাদ দিতে আসেনি। সাহেবদের স্ত্রীরা অফিসে গল্পগুজব করতে আসেন। তার মতো মানুষের স্ত্রীরা অফিসে আসে দুঃসংবাদ নিয়ে। কি ব্যাপার লায়লা? তোমার ভাত নিয়ে এসেছি। কোনো দরকার ছিল না তো, ক্যান্টিনে খেয়ে নিতাম। নায়লা হাসল। জামানকে অবাক করে দিতে পেরেছে, এতেই সে আনন্দিত। আজ সকালে সে জামানের ভাত রাখতে পারেনি। এমন ঝামেলা বেঁধে গেল, একদিকে বাবু কাঁদে, অন্যদিকে ফিরুর মা চিৎকার। সে কাজ করবে না, তাকে বেতন দিয়ে বিদায় দিতে হবে। এই মহা ঝামেলার ভেতর ভাত হবে কিভাবে? জামান বলেছে, তুমি ব্যস্ত হইও না, আমি ক্যান্টিনে খেয়ে নেব। নায়লা বলেছে, আচ্ছা। কিন্তু তখনই সে মনে মনে ঠিক করে রেখেছে ভাত রেঁধে সে টিফিন ক্যারিয়ারে করে অফিসে নিয়ে আসবে। জামান বলল, বাবু কোথায়? ওকে কার কাছে রেখে এসেছ? ফিরুর মার কাছে? পাগল, ওর কাছে আমি বাবুকে রেখে আসব? মার কাছে রেখে এসেছি। কলা বাগানে গিয়েছিলে? হুম। এত ঝামেলা করা কোনো দরকার ছিল না। একটু না হয় করলামই ঝামেলা, রোজ রোজ তো করি না। এখন বলো, ভাতটা খাবে কোথায়? এখানে? না, ক্যান্টিনে। তাহলে চলো ক্যান্টিনে যাই। তুমি বাসায় চলে যাও, আমি খেয়ে নেব। নায়লা হাসি মুখে বলল, আমি তোমার সঙ্গে গেলে কি কোনো অসুবিধা আছে? নাকি তোমাদের ক্যান্টিনে মেয়েদের প্রবেশ নিষেধ? নিষেধ না, চলো। প্লেট গ্লাস এগুলো কি ক্যান্টিন থেকে নেবে? হুম। তাহলে 2টা প্লেট নিও তো, আমিও তোমার সঙ্গে খাবো। দুজনে খাবার এনেছি। জামান খানিকটা বিব্রত ভঙ্গিতেই স্ত্রীকে নিয়ে কোণার দিকে একটা টেবিলে বসেছে। তাদের ক্যান্টিনে 2জন মাত্র মহিলা কাজ করেন। তারা কখনো ক্যান্টিনে খেতে আসেন না, কাজেই এই ক্যান্টিন মহিলা বর্জিত। ক্যান্টিনের বয় বাবুর্চি সবাই কৌতূহলী চোখে দেখছে। নায়লা বলল, মার বাসায় আজ খাসি গোশত রান্না হয়েছে। তোমার কাছে আসছি শুনে মা গোশত দিয়ে দিয়েছেন। আমি এনেছি শুধু বেগুন ভাজা আর ডাল। এদেরকে বললে কি এরা কাঁচামরিচ দেবে? আমি কাঁচামরিচ আনতে ভুলে গিয়েছি। জামান কাঁচামরিচ দিতে বলল। নায়লা স্বাভাবিক ভঙ্গিতে খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে প্রায় দুপুরে এই ক্যান্টিনে এসে সে খেয়ে যায়। নায়লা বলল, তুমি নিঃশব্দে খেয়ে যাচ্ছ, ব্যাপার কি? কথা বলো।
কি কথা বলবো? যা ইচ্ছা বলো। অফিসে তুমি কথাবার্তা বলো না? আচ্ছা, আজ অফিসে সবচেয়ে মজার ঘটনা কি ঘটেছে? অফিসে মজার ঘটনা কিছু ঘটে না। নাইলা বলল, আজ তো একটা মজার ঘটনা ঘটেছে, সেটাই না হয় বলো। জামান বিস্মিত হয়ে বলল, কই, আজ তো কিছু ঘটেনি। ঘটবে না কেন? এই যে আমি এসেছি, এটা একটা মজার ঘটনা না? নায়লা হাসছে। হাসলে তার বাম গালের টোল পড়ে। দেখতে জামানের বেশ মজা লাগে। ভরাট গালের মেয়ে, হঠাৎ সেখানে একটা গর্ত হয়ে গেল। নায়লা বলল, অবাক হয়ে কি দেখছো? কিছু না। অবশ্যই কিছু দেখছো, বলো না কি? কিছু দেখছি না নায়লা। তুমি আরাম করে খাচ্ছ না, বারবার শুধু এদিক ওদিক তাকাচ্ছ। আরাম করে খাও তো। তুমি তোমার স্ত্রীর সঙ্গে বসে খাচ্ছ, এটা কোনো গুরুতর অপরাধ না যে আমার সংকুচিত হয়ে থাকতে হবে। খাসির গোশতটা খেতে কেমন হয়েছে? ভালো। মেথি দিয়ে রান্না। এই রান্নাটা আমি জানি না, কতবার ভেবেছি শিখে নেব, আর শেখা হয় না। তোমার বন্ধুকে দাওয়াত করে একদিন মার হাতের মেথি দিয়ে রান্না করা গোশত খাওয়াবো, তাহলে সে বুঝবে রান্না কাকে বলে। আচ্ছা। তোমার বন্ধু ভালো খাবার খুব পছন্দ করে, তাই না? হুম। এরকম লোককে খাইয়ে আনন্দ আছে, তোমাকে খাইয়ে কোনো আনন্দ নেই। তোমার কাছে মনে হয় সব খাবারই একরকম লাগে, তাই না? জামান হাসল। সঙ্গে সঙ্গে নাইলাও হাসল। হাসতে হাসতে বলল, আমি কিন্তু পান খাবো। তোমাদের এখানে পান পাওয়া যায়? যায়। তাহলে আনতে বলো, মিষ্টি পান খেতে ইচ্ছা হচ্ছে। আমি কিন্তু কিছুক্ষণ এখানে বসে তোমার সঙ্গে গল্প করব। এই অপরাধে তোমার বড় সাহেব আবার তোমার চাকরি নট করে দেবে না তো? জামান কিছু না বলে নিজেই পান আনতে গেল। মিষ্টি পান এখানে পাওয়া যায় না। রাস্তার ওপাশে একটা দোকানে ভালো মিষ্টি পান করে। দুটা পান একসঙ্গে মুখে দিয়ে নায়লা বলল, ওই মেয়েটা কি পান খেত? জামান বিস্মিত হয়ে বলল, কোন মেয়ে? যে মেয়েটার প্রেমে তোমার বন্ধু হাবুডুবু খাচ্ছিল? ও আচ্ছা, রেশমার কথা বলছো? ওর নাম রেশমা? হুম। রেশমা কি পান খেত? জানি না তো, এত লক্ষ্য করিনি। মেয়েটা দেখতে কেমন ছিল? সুন্দর ছিল। সুন্দর মানে কিরকম সুন্দর? খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। মেয়েটা দেখতে অনেকটা তোমার মতোই ছিল। সত্যি? হুম। নায়লা আগ্রহের সঙ্গে বলল, ওর কোন জিনিসটা আমার মতো ছিল? চোখ, চুল, নাক, মুখ, কোনটা? আমি বলতে পারবো না, আলমকে জিজ্ঞেস করো, ও বলতে পারবে। ওই মেয়ের গালেও কি টোল পড়তো? হুম। এটা দেখে আবার মনে আছে। আলম সবসময় বলতো, এই জন্যে মনে আছে। আচ্ছা, তুমি আমাকে আগে কিছু বলনি কেন? আগে কি বলবো? এই যে মেয়েটার চেহারার সঙ্গে আমার চেহারার এত মিল, এটা বলে কি হবে? বলার কি আছে? আমার সঙ্গে তুমি কথা বলে কোনো আরাম পাও না, তাই না? জামান তাকিয়ে আছে। নায়লা কি বলতে চাচ্ছে সে ঠিক বুঝতে পারছে না। নায়লা হাই তুলতে তুলতে বলল, আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে তুমি অনেক সুখী হতে। এটা বলায় রাগ করলে নাকি? না। তোমার এই গুণটা ভালো, কিছুতেই রাগ করো না। যা যা ইচ্ছে বলুক, তোমার কিছু যায় আসে না। জামান বলল, নায়লা, তুমি এখন বাসায় চলে যাও, আমি কিছু কাজকর্ম করি। কাজকর্ম তো সারা জীবনই করলে, একদিন না হয় না করলে। আজ ছুটি নিয়ে নাও না। চলো, আজ দুজনেই ঘুরে বেড়াই। কোথায় যাব? সাভার স্মৃতিসৌধে যাব। এত সুন্দর জায়গাটা। ওইখানে পর্যটনের একটা রেস্টুরেন্ট আছে। চলো, আজ বিকেলের চাটা ওই রেস্টুরেন্টের বারান্দায় বসে খাবো। আরেকদিন যাব নায়লা, অনেক কাজ আছে। অফিসের অবস্থা ভালো না, নানা রকম গুজব শোনা যাচ্ছে। এবার নাকি অনেক ছাঁটাই হবে। সারা বছর কাজ করেছো, একদিন শুধু আধবেলা কাজ না করার জন্য তুমি ছাঁটাই হয়ে যাবে? তা না। তাহলে চলো। আজ থাক নায়লা, বড় সাহেব আমাকে একটা ফাইল দিয়েছেন। ফাইলটা আজই শেষ করে ওনাকে দিতে হবে। ওনাকে গিয়ে বলো, স্যার, আজ আমার স্ত্রীর জন্মদিন, ও এসে বসে আছে। ওকে নিয়ে একটু বাইরে না গেলে
পারিবারিক সমস্যা হবে। তুমি বলতে না পারলে আমি বলি। জামান বলল, আজ তোমার জন্মদিন নাকি? না, সামান্য একটু মিথ্যা না হয় স্ত্রীর কারণে বললে। জামান বলল, সামনের শুক্রবারে চলো সাভার থেকে ঘুরে আসবো। টেনশন নিয়ে কোথাও যাওয়া ঠিক না। নায়লা ক্লান্ত গলায় বলল, আচ্ছা। তার চোখে পানি এসে যাচ্ছে। অনেক কষ্টে সে চোখের পানি আটকে রাখছে। আজ সত্যি তার জন্মদিন। একা একা সে কি করবে? রাস্তায় হাঁটবে? আচ্ছা, সে যদি আলমের হোটেলে উপস্থিত হয়ে বলে, আচ্ছা শুনুন, আজ আমার জন্মদিন, আজ সারাদিন আমি আপনাকে নিয়ে ঘুরব, তাহলে কেমন হয়? নায়লা ছোট করে নিঃশ্বাস ফেলল। মানুষ যা ভাবে খুব কম সময় তা করতে পারে। আচ্ছা, একা একা সাভার চলে গেলে কেমন হয়? রাস্তায় নেমে নায়লা চোখ মুছতে লাগলো। বারবার তার চোখ পানিতে ভিজে উঠছে। নায়লা চোখ বড় বড় করে বলল, আপনি এত বড় গাড়ি নিয়ে এসেছেন? আমরা যাবো পুরান ঢাকায়, এত বড় গাড়ি তো গলি দিয়ে ঢুকবে না। আলম বলল, যতদূর যাওয়া যায় চলো যাই, তারপর না হয় রিক্সা করে নিয়ে নিব। জামান যাচ্ছে না? না, ও বাবুকে ডাক্তারের কাছে নিয়েছে। বাবুর কাশি হয়েছে, কাল রাতে খুব কেশেছে। অবশ্য বাবু সুস্থ থাকলেও সে যেত না। ওর নাকি মেয়ে দেখতে যেতে ভালো লাগে না। আলম খানিকটা অবাক হয়ে নায়লাকে দেখছে। নায়লা কেমন হড়বড় করে কথা বলে যাচ্ছে। আমাদের বিয়ের সময়ও কিন্তু আমাকে আগে দেখেনি। চোখ বন্ধ করে বিয়ে হয়েছে? অনেকটা সেরকম। তাহলে চলো রওনা হই। তুমি যা সাজ দিয়েছ, তোমার পাশে তো আর অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না। নায়লা লজ্জিত ভঙ্গিতে হাসল। হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছে। সাজের মধ্যে সাজ হলো চোখে কাজল। নিজে কাজল দানে কাজল বানিয়ে চোখে দিয়েছে। প্রথমে হাতে দুগাছি সোনার চুড়ি পরেছিল। তাকিয়ে দেখে হাত খালি খালি লাগছে। হাত ভর্তি সোনার চুড়ি থাকলে একটা কথা, এত চুড়ি সে পাবে কোথায়? বিয়ের সময় বাবা যা দিয়েছিলেন তাই। সেখান থেকেও কিছু নষ্ট হয়েছে। বাবুর জন্মের সময় গলার হারটা বিক্রি করতে হলো। নায়লা সোনার চুড়িগুলি খুলে ফেলে হাত ভর্তি কাচের চুড়ি পরল। সবুজ রঙের চুড়ি, সবুজ পাথর বসানো একটা আংটি হাতে থাকলে খুব মানাতো। আলম বলল, নায়লা, একটা কাজ করা যাক। রওনা হবার আগে চলো কোনো কফি হাউসে বসে এক কাপ কালো কফি খাই। কফি খেতে খেতে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করে নিই। স্ট্র্যাটেজি কিসের? একটা পরিকল্পনা করতে হবে না, যাতে মেয়েটা আমাকে পছন্দ করে? ফার্স্ট ইমিগ্রেশন ভালো না হলে খেলা ড্র হয়ে যাবে। বেশ তো, চলুন কফি খাই। আর গাড়িটাও বদলাতে হবে, ছোট গাড়ি নিতে হবে। আমার পোশাক আশাক কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার নিজের কাছে ভালো লাগছে না, তোমার পোশাকের সঙ্গে ম্যাচ করছে না। তুমি পরেছো খাঁটি বাঙালি পোশাক, আমি জিন্সের প্যান্ট, রংচঙা শার্ট। আমিও বাঙালি পোশাক পরব। বাঙালি পোশাকটা কি? লুঙ্গি গেঞ্জি? ছেলেদের বাঙালি পোশাক হচ্ছে পায়জামা পাঞ্জাবি, কাঁধে চাদর, পায়ে চটি জুতা। আগে ছিল, এখন আর এইসব কেউ পরে না। তুমি তাহলে বলছো আমার ড্রেস ঠিক আছে? হুম। গায়ে সেন্ট মেখেছি, বুঝতে পারছো তো? সেন্টটা কোনো সমস্যা করবে না তো? নালা বিস্মিত হয়ে বলল, সেন্ট সমস্যা করবে কেন? অনেক মেয়ে আছে ছেলেদের সেন্ট মাখা একেবারেই পছন্দ করে না। তারা ভাবে এটা হলো এফিমিনেট, মেয়েলি ব্যাপার। পুরুষদের গায়ে ঘামের কড়া গন্ধে তাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আফটার শেভের মিষ্টি গন্ধ তাদের পছন্দ না। আপনি বুঝি মেয়েদের পছন্দ অপছন্দ নিয়ে খুব চিন্তা করেন? আগে করতাম না, এখন করি। বিয়ের চেষ্টা যে আমি এখন শুরু করেছি তা না, বেশ কিছুদিন থেকেই করেছি। বিদেশেও বাঙালি মেয়েরা আছে, কয়েকজনের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। শেষে তারা পিছিয়ে গেল। আমি হলাম ঘরপোড়া গরু, কাজেই এবার আমি খুব সাবধান। কফি শপটা সুন্দর, লোকজন একেবারেই নেই। সকাল 10টার দিকে এদেশের লোকজন কফি খেতে চায় না, এরা কফি খায় বিকেলে। আলম বলল, নালা, এখন তুমি তোমার বান্ধবীর সম্পর্কে আমাকে ব্রিফিং দাও। তার নাম হলো অরুণা, তাই না? হুম।
পড়াশোনা কত দূর? বিএ পাশ করার পর বিএড ডিগ্রি নিয়েছে। একসময় স্কুলে পড়াতো, এখন রিসেপশনিস্টে কাজ করছে। সর্বনাশ, মাস্টার নেই? মাস্টার নিতে অসুবিধা কি? মাস্টাররা পৃথিবীর সবাইকে ছাত্র মনে করে, এই হচ্ছে অসুবিধা। বাসুরাতে জিজ্ঞেস করে বসতে পারে, বাসুরাত কোন সমাস? নায়লা হাসছে, শব্দ করে হাসছে, গালে কি সুন্দর টোল পড়েছে। আলম বলল, তোমার নিজের পড়াশোনা কি? নায়লা হাসি থামিয়ে বলল, আমার পড়াশোনা নেই। সরিয়া জানো? না তাও জানো না? না জানার মতোই। আমি ইন্টারমিডিয়েট পাশ করতে পারিনি। পরীক্ষার 1 মাস আগে বিয়ে হলো। পরীক্ষা দেওয়া হলো না। পরের বছর পরীক্ষা দেব ভেবেছিলাম, সে বছর বাবু হলো। এখন উৎসাহ চলে গেছে। বিয়ের জন্য পড়াশোনা দরকার ছিল, বিয়ে হয়ে গেছে, আর পড়াশোনা দিয়ে কি হবে, তাই না? নায়লা জবাব দিল না। আলম বলল, তোমার মন খারাপ করে দিলাম নাকি? না, চলো যাওয়া যাক। মন খারাপ করার কিছু নেই, আমি সত্যি কথাই বলছি। এখন পর্যন্ত মেয়েদের সব কিছু বিয়ে এবং বিয়ের পরে স্বামী নামক বস্তুটি কর্তৃক নিয়ন্ত্রিত। জামানের সঙ্গে বিয়ে হয়েছে বলে তুমি একরকম হয়েছ, জামানের সঙ্গে বিয়ে না হয়ে আমার সঙ্গে হলে তুমি হতে অন্যরকম। আমি বা জামান আমরা বদলাচ্ছি না, বদলাচ্ছ তুমি। মেয়েরা পুরোপুরি পানির মতো, নিজের আকৃতি নেই, যে পাত্রে রাখা হচ্ছে সে পাত্রের আকার ধারণ করছে। সবাই করছে না, কেউ কেউ হয়তো করছে। আলম বলল, করছে না এমন সংখ্যা খুবই অল্প। যারা করছে না তাদের আবার বিয়ে হচ্ছে না, হলেও বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে টিকছে না। বিয়ে যাতে না ভাঙে এজন্যই মেয়েরা নিজেদের বদলায়। বদলানোর ব্যাপারটা পুরুষদের জন্য কঠিন বলেই মেয়েরা এই কাজটা করে। তারা যে জেনে শুনে করে তাও কিন্তু না। প্রকৃতি তাদের ডিএনএ অণুতে এই ব্যাপারটি লিখে দিয়েছে, প্রোগ্রাম করা। কেন এরকম প্রোগ্রাম করা সেটা জানো? না। জানতে চাও? বলবো? অন্য সময় বলবেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অরুণাকে পাবো না। না পেলে না পাবো, কথাগুলি জরুরি, তুমি শুনে রাখো, তোমার লাভ হবে। কি লাভ? নিজেকে জানতে পারবে। নিজেকে যত ভালো জানবে ততই লাভ। নিজেকে জানতে চাও না? নায়লা কিছু বলল না। আলম বলল, এসো, আরেক কাপ কফি খাওয়া যাক। কফি খেতে খেতে ব্যাপারটা তোমার কাছে ব্যাখ্যা করি। আমি আর কফি খাবো না, আপনি খান। তুমি তাহলে চা খাও, দিতে বলি? বলুন। আলম চায়ের কথা বলে নায়লার দিকে খানিকটা ঝুঁকে এলো। তার চোখ চকচক করছে। আগ্রহী শ্রোতাকে কথা শোনানোর আনন্দের সবটাই এখন তার চোখে মুখে। প্রকৃতি যে এই কাজটা করে, কেন করে? প্রকৃতি অকারণে কিছু করে না, তার সব কিছুর পেছনে কারণ আছে, যুক্তি আছে। বর্তমান নিয়ে প্রকৃতির তেমন মাথা ব্যথা নেই। প্রকৃতির দৃষ্টি সবসময় ভবিষ্যতের দিকে। প্রকৃতি দেখে মানবজাতির ভবিষ্যৎ কি, সেই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই এই কাজটা করে। বুঝতে পারছো? না। তোমার এবং তোমার স্বামীর সুসম্পর্কের উপর নির্ভর করছে তোমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ। প্রকৃতি সেই দিকে লক্ষ্য রেখে চেষ্টা চালাবে সম্পর্ক ঠিক রাখতে। স্ত্রীর মনে স্বামীর প্রতি যে ভালোবাসা ও মমতা তৈরি হয়, তার অনেকটাই মিথ্যা ভালোবাসা, মিথ্যা মমতা। এই মিথ্যা প্রকৃতির সৃষ্টি। কি যে আপনি বলেন! শুনতে খারাপ লাগলেও যা বলছি তার সত্যি। তুমি জামানকে ভালোবাসো, বাসো না? এই প্রসঙ্গ থাক। থাকবে কেন? এসো, আমরা অ্যানালাইজ করি। ধরে নেওয়া যেতে পারে এই ভালোবাসা তীব্র। জামান অফিস থেকে ফিরতে দেরি করলে তুমি অস্থির হও। ফেরার সময় গেটের দিকে তাকিয়ে থাকো। যেই দেখো সে রিকশা থেকে নামছে, তুমি আনন্দে অভিভূত হও। আপনি বলতে চাচ্ছেন এই আনন্দের মধ্যে ভালোবাসা নেই? থাকলেও খুব সামান্য। এই আনন্দের প্রায় সবটাই নিরাপত্তা বোধের আনন্দ। তুমি একজনকে দেখছো যে তোমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করবে, তোমাকে আশ্রয় দেবে, তোমার শারীরিক চাহিদা মেটাবে। আপনি বলতে চাচ্ছেন আমাদের যেসব চাহিদা আছে সেই সব বাইরে থেকে মেটাবার ব্যবস্থা থাকলে আপনার বন্ধুর জন্য আমার ভালোবাসা থাকবে না? না থাকারই কথা। তোমাদের দুজনের চরিত্র সম্পূর্ণ দুরকম। সম্পূর্ণ দু ধরনের চরিত্রে দুটি মানুষ
একজন আরেকজনকে ভালোবাসতে পারে না? ভালোবাসা ব্যাপারটাই ধোয়াটে, প্রকৃতির এক খেলা, যার উদ্দেশ্য ভবিষ্যৎ মানব সৃষ্টির নিরাপত্তা। আপনার এই বক্তৃতা বন্ধ করুন, শুনতে ভালো লাগছে না। চলো রওনা দেয়া যাক। আজ গিয়ে লাভ হবে না, অরুণা স্কুলে চলে গেছে। জামাল খুশি খুশি গলায় বলল, আজ না যাওয়াই ভালো। তাছাড়া তোমার সঙ্গে যেতেও চাচ্ছি না। এক তরুণীকে সঙ্গে নিয়ে আরেক তরুণীকে দেখতে যাওয়ার কোনো মানে হয় না। আমি জামালকে নিয়ে কাল পরশু যাব। আমি চলে যাই তাহলে? এত তাড়া কিসের? বসো। বসে কি করব? গল্প করবে। তুমি গল্প করতে না চাইলে আমি গল্প করব, তুমি শুনবে। নায়লার অস্বস্তি লাগছে। সে গল্প করবে? কি গল্প করবে? নায়লা। জি। তুমি এমন গালটা লাল করে বসে আছো, ব্যাপার কি? তুমি কি আগে কখনো কোনো ছেলের সঙ্গে বসে চা খাওনি? নায়লা জবাব দিল না। বিয়ের আগে প্রেম টেম কিছুই হয়নি? আলম ভাই, আজ আমি উঠি। বাবুর শরীরটা ভালো না বেশি, কাশি। বাবু তো জঙ্গলে পড়ে নেই, বাবার সঙ্গে আছে। ডাক্তার তাকে দেখবেন। ইতিমধ্যে হয়তো ওষুধও দেওয়া হয়েছে। আমার সঙ্গে বসে থাকতে কি তোমার অস্বস্তি লাগছে? অস্বস্তি লাগবে কেন? সেটাই তো কথা, অস্বস্তি লাগবে কেন? শোনো নায়লা, আমি যে ক্রমাগত বকবক করে যাচ্ছি তার একটা কারণ আছে। আমি আমেরিকার যে অঞ্চলে বাস করি সেখানে বাঙালির বংশও নেই। মাসের পর মাস চলে যায়, কোনো বাংলা কথা শুনি না। বাংলা কথা শুনবার জন্য কি আপনি আমাকে বসিয়ে রেখেছেন? না, তোমার সঙ্গ পাবার জন্য বসিয়ে রেখেছি। এই সময় তরুণী মেয়েরা কিভাবে কথা বলে, কিভাবে, এই সময় সব আমার জানা দরকার। দুদিন পর একজনের সঙ্গে বাস করতে যাচ্ছি। তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। কি শিখছেন? প্রথম যা শিখলাম তা হচ্ছে এদেশের বিবাহিত মেয়েরা স্বামীর অনুপস্থিতিতে অন্য কোনো যুবকের সঙ্গে সহজ হতে পারে না। তারা সহজ হয় স্বামীর উপস্থিতিতে। অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল। শোনো নায়লা, বেলা 12টা পর্যন্ত তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। কেন? কারণ 12টা পর্যন্ত আমি একটা গাড়ি ভাড়া করেছি। আমার ধারণা ছিল অরুণা নামে তোমার এই বান্ধবীর বাসায় যাওয়া, গল্প করা, তারপর তোমাকে নামিয়ে দেয়াতে 12টার মতো বেঁচে যাবে। যেহেতু অরুণা প্রোগ্রাম বাতিল, সেহেতু তোমাকেই থাকতে হবে 12টা পর্যন্ত। আমি তো শুধু শুধু টাকা নষ্ট হয়ে দিতে পারি না। এত কিছু বলার দরকার নেই, আমি থাকবো 12টা পর্যন্ত। গুড, তাহলে চলো একটা ঘোড়া কিনে নিয়ে আসি। কি কিনবেন? ঘোড়া, দ্য হর্স। সত্যিই ঘোড়া কিনবেন? অবশ্যই কিনবো, সাভারে পাওয়া যায়। তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করছো না। নায়লা ক্ষীণ গলায় বলল, আমি বিশ্বাস করছি। বিশ্বাস করছো কেন? বিশ্বাস করছি কারণ আপনি শুধু শুধু আমার সঙ্গে মিথ্যা কথা কেন বলবেন? ঠিক ধরেছ, আমি মোটেই মিথ্যা বলছি না। আমি দেখে এসেছি সাভারে ঘোড়া বিক্রি হয়, তাই একটা কিনবো। চলুন যাই। সাভার জাতীয় স্মৃতিসৌধের কাছে মাটির খেলনার দোকান থেকে আলম বিশাল আকৃতির মাটির ঘোড়া কিনল। শুধু ঘোড়া না, ঘোড়া এবং হাতি দুটাই কিনল। হাসি মুখে বলল, তোমার ছেলের জন্য কিনলাম। ঘোড়া এরা সুন্দর বানিয়েছে, কিন্তু হাতে সুবিধা হয়নি, দেখতে ইঁদুরের মতো লাগছে, তাই না? মনে হচ্ছে না বড় সাইজের ইঁদুর? হুম। তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন নায়লা? মনে হচ্ছে তোমার আশাভঙ্গ হয়েছে। তুমি কি ভেবেছিলে আমি সত্যি সত্যি ঘোড়া কিনবো? হ্যাঁ, টাকাওয়ালা মানুষদের কত অদ্ভুত শখ থাকে, আমরা তাদের সেই সব শখ দেখে মজা পাই। ভুল কথা বললে নায়লা, টাকাওয়ালা মানুষের অদ্ভুত শখ থাকে না, আসলে তাদের কোনো শখই থাকে না। শখ থাকলেই টাকা খরচ, টাকা খরচ হলে এরা টাকাওয়ালা হবে কিভাবে? চলো যাওয়া যাক। নায়লা বলল, স্মৃতিসৌধটা দেখে যাই। আমি আগে কখনো দেখিনি। তোমার দেরি হয়ে যাবে না? হবে, একবার যখন দেরি হয়ে গেছে হোক। গুড, এই হলো স্পিরিট। নায়লা নিঃশ্বাস ফেলে বলল, জায়গাটা এত সুন্দর, ক্যামেরা থাকলে ছবি তুলতাম। ক্যামেরা আমার ব্যাগে আছে, ছবি তুলতে চাইলে তুলে দেব। না থাক, লাগবে না। কেন লাগবে না? অবশ্যই লাগবে।
তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি ক্যামেরা নিয়ে আসছি। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আজ ছিল 3য় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।